কিরে এসএসসি 26 কি খবর সবার, ভালো আছো সবাই? সো তোমরা সবাই এই মুহূর্তে তোমাদের পরীক্ষা তো 21 এপ্রিল থেকে শুরু। এই মুহূর্তে সবাই কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এরকম সবগুলো সাবজেক্টে কীভাবে 95+ মার্কস পাওয়া যেতে পারে এটা নিয়ে চিন্তিত, তাই না? সো আজকে আমরা দেখব কোন স্ট্র্যাটেজি ফলো করলে তুমি ফিজিক্সে খুব ইজিলি 95+ মার্কস নিশ্চিত করতে পারো। সো আমাদের আজকের পুরো ভিডিওর বিষয় হচ্ছে ফিজিক্সে 95+ মার্কস পাওয়ার যে গাইডলাইন বা দিক নির্দেশনা সেটা। সো আমরা সামনে আগাই। সো তোমাদের এসএসসি 26 তোমাদের সিলেবাস তো ফুল না, সিলেবাস কি শর্ট, এবং শর্ট সিলেবাসে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছি, তাই না? চ্যাপ্টার 1 ভৌত রাশি এবং পরিমাপ, অধ্যায় 2 আছে গতি, 3 আছে বল, 4 হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি, 7 হচ্ছে তরঙ্গ ও শব্দ, 8 আলোর প্রতিফলন, আর 10 হচ্ছে কি স্থির বিদ্যুৎ। সো এই মিলায় কয়টা টোটাল 7টা চ্যাপ্টার আসছে। সো ফুল সিলেবাস হলে কিন্তু তোমাদের চ্যাপ্টারের সংখ্যা দেখো কত হইতো, তার প্রায় অর্ধেক বলা যায় এখন সিলেবাস। তারপরও যদি আমরা একটা সলিড প্রিপারেশন না নিয়ে এক্সাম হলে যাই তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক। সো আমাদের সবাইকে অবশ্যই কি একটা সলিড প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যেতে হবে। মানে এক্সাম হলে তুমি এমন প্রিপারেশন নিয়ে যাবা, তোমাকে দেখে এক্সাম হলের যে গার্ড সে ভয় পেয়ে যাবে যে এই ছেলে তো কোনো কিছু দিয়ে আটকানো যাবে না, ঠিক আছে? সো তুমি যাতে ভয় না পেয়ে যাও, তোমাকে দেখে বাকিরা সবাই ভয় পেয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে কাদের জন্য বলো, কাদের জন্য এই ভিডিও হচ্ছে এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য। সো আমরা সামনে আগাই। তো এর মধ্যে প্রথমতই আমরা যেটা করব, একটা সাজেশন দিব। সাজেশনটা কিসের জন্য? বেসিক্যালি সিকিউর জন্য, এমসিকিউর জন্য। তো মোটামুটি তোমার সব চ্যাপ্টারই পড়তে হবে। তারপর আমরা এক্সাম হলে কীভাবে সিকিউ কোয়েশ্চেনগুলোকে তুমি কীভাবে অ্যাপ্রোচ করবা, এমসিকিউ পার্টে তুমি কীভাবে অ্যাপ্রোচ করবা, কীভাবে টাইমিং স্ট্র্যাটেজি সেট করবা, সব কিছু নিয়ে কথা হবে। সো প্রথমেই আমরা একটু হালকা করে দেখি যে প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন টপিক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ তোমরা যদি টেস্ট পেপার নিয়ে বসো দেখবা যে ঘুরে ফিরে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু নির্দিষ্ট টপিক থেকেই বারবার কোয়েশ্চেন আসতে থাকে। সো ওটা তুমি নিজে একটু অ্যানালাইসিস করলেও বুঝবা, বাট আমি তোমাদের কাজটা আরও সহজ করে দিচ্ছি। আমি বলে দিচ্ছি আসলে কোন কোন চ্যাপ্টার দিয়েই আসলে এক্সামে কোয়েশ্চেন আসার সম্ভাবনাটা বেশি। সো প্রথমতই আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ভৌত রাশি এবং পরিমাপ, যেহেতু সিলেবাসটা শর্ট, চ্যাপ্টারই আছে 7টা, কোয়েশ্চেন আসবে 8টা, তার থেকে অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। তো এই জন্য কিন্তু তোমার ভালো একটা চান্স আছে এই চ্যাপ্টার থেকেও সিকিউ আসবে, তাই না? কারণ চ্যাপ্টারই তো আছে 7টা, 8টা কোয়েশ্চেন দিতে হলে তো সবগুলো চ্যাপ্টার থেকেই দিতে হবে, লজিক্যাল। ইভেন কোনো একটা চ্যাপ্টার থেকে কী করতে হবে, ডাবলও কিন্তু কোয়েশ্চেন আসবে, এক চ্যাপ্টার থেকে 2টাও আসবে। সো সেগুলো সবই আমরা এখন ডিসকাস করব। সো ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টার থেকে আমরা কি পড়ব? আমরা হচ্ছে ওই যে স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে? স্লাইড ক্যালিপার্সের যে সূত্রগুলো আছে না, স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য বের করার যে সূত্র, তাই না, সবাই আমরা জানি, সেই সূত্রগুলো দেখব। প্লাস আমাদের আরেকটা যেটা টপিক আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্ক্রু গজের সূত্রটা দেখব। স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজের সূত্র দেখব। এই রিলেভেন্ট যে টার্মগুলো ভার্নিয়ার কনস্ট্যান্ট, আরও যেসব টার্ম আছে এগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কারণ এ আর বিতেও তো আমার কী করতে হবে, অ্যান্সার করতে হবে। শুধু সি আর ডি তো না, তাই না? এ আর বিও আমাকে কী করতে হবে, অ্যান্সার করতে হবে। এবং সাথে আমরা এরর্স ইন মেজারমেন্ট, মানে পরিমাপের ত্রুটির যে টপিকটা আছে, সেই পরিমাপের ত্রুটির টপিকটা থেকেও আমরা কি করব, একটু দেখে যাব যে কীভাবে এই এরর ক্যালকুলেট করতে হয়। যে কোনো একটা জিনিসের, লেটস সে কোনো কিছুর তুমি ভলিউম মেজার করবা, যদি রেডিয়াসে কোনো একটা এরর থাকে, রেডিয়াস মেজার করতে যদি তুমি এত % এরর পাও, সেই এররটা ভলিউমে কীভাবে কনভার্ট হয়ে যাবে সেটার যে ফর্মুলা আছে ওগুলো তোমাদের কী করতে হবে, একটু সুন্দরভাবে দেখে যেতে হবে। সো আজকের ক্লাসে জাস্ট আমি বলবো টপিকগুলোর নাম, আমি আর কোনোটার ভিতরে বলার তো সুযোগ নাই, তাই না? আমরা যেহেতু একটা সাজেশন দিচ্ছি। সো আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। আমাদের পরের চ্যাপ্টারটা কি বলো? পরের চ্যাপ্টারটা হচ্ছে গতি। খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। গতির চ্যাপ্টার থেকে আমরা কি পড়বো? গতির চ্যাপ্টার থেকে প্রথমতই খুবই ভালো একটা চান্স আছে তুমি বোর্ড পরীক্ষায় গিয়ে গতি থেকে গ্রাফের যে প্রবলেমগুলো আছে সেগুলাই পেয়ে যাওয়ার সম্ভাবনা, ভালো একটা অ্যামাউন্টের সম্ভাবনা আছে। সো প্রথমত গতি দিয়ে যদি আমি ইম্পর্ট্যান্ট কোন টপিক, সেটার মধ্যে আমি বেগ আর ত্বরণ এগুলোর যে রাশি টাশি আছে
সেগুলো দেখে যাব, প্লাস যেগুলো যে সমীকরণগুলো আছে, গতির যে সমীকরণ আছে সেগুলো দেখে যাব। ওই সমীকরণ থেকে প্রশ্ন হতে পারে। এবং তাছাড়া আমার অবস্থান সময় লেখচিত্র, আমার কি কি লেখচিত্র, একটা হচ্ছে অবস্থান সময় লেখচিত্র, আর একটা হচ্ছে কি বেগ সময় লেখচিত্র। এই দুই লেখচিত্র দিয়ে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই দুই লেখচিত্র থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কি খুবই বেশি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে স্টার স্টার স্টার। এটা কয় স্টার, এটা হচ্ছে 3 স্টার, এটা বেশি ইম্পর্ট্যান্ট। সো এই টপিকগুলো আমাকে কী করতে হবে, গতি চ্যাপ্টার থেকে ভালো মতো দেখে যেতে হবে। তাছাড়া গতিতে যদি আমি সিকিউর কথা চিন্তা করি, সিকিউতে আরও যে টাইপটা বেশি আসে সেটা হচ্ছে তোমার একটা গাড়ি যাচ্ছে আর একটা মনে করো বাস যাচ্ছে, কোনো একটা ত্বরণ আছে, কোনো একটা যাচ্ছে সমবেগে, তারপরে এই যে কখন এই বাস গাড়িকে ক্রস করে যাবে, বা আরেক টাইপের আসতে পারে কি একটা বাঘ একটা হরিণকে তাড়া করতেছে, কখন বাঘটা হরিণকে ধরে ফেলবে, সেম টাইপের প্রবলেম। সো এটাকে আমরা কি বলতে পারি, যদিও এগুলো প্রত্যেকটাই আমরা সলভ করবো কি গতির সমীকরণ দিয়ে, বাট সব প্রবলেম তো আসলে ঘুরে ফিরে গতির সমীকরণ দিয়ে সলভ করা যাবে, বাট স্পেসিফিক কোন টাইপের প্রবলেমগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট সেটা বলে দিচ্ছি। সো আমরা কোন টাইপেরই দেখবো, যে ধরতে পারবে কি পারবে না, কখন ক্রস করে যাবে, এই টাইপের যে প্রবলেমগুলো আছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ধরতে পারবে কি পারবে না, অথবা কখন কাকে ক্রস করে যাবে, বাসটা কখন গাড়িটাকে ক্রস করে যাবে, এই টাইপের প্রবলেম কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটাও আমরা কত স্টার দিয়ে দিতে পারি, এটাকেও আমরা দিতে পারি অ্যাটলিস্ট 2 স্টার, ঠিক আছে, অ্যাটলিস্ট কয় স্টার, 2 স্টার, এটা আমরা দেখে যাব। এবং এর পাশাপাশি আমরা আরও কিছু টপিক দেখে যাব, সেটা হচ্ছে একটা হচ্ছে বন্দুকের গুলি কোনো একটা দেয়ালের ভিতরে ঢুকে যাচ্ছে, এই সব টপিক দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। বন্দুকের গুলি কোনো একটা দেয়ালের ভিতরে লেসে এত পার্সেন্ট ঢোকার, মানে এত সেন্টিমিটার ঢোকার পরে এত পার্সেন্ট বেগ হারায়, বাকি যে বেগ আছে সেই বেগ দিয়ে আর কতটুকু ঢুকবে, এই টাইপের যে প্রবলেমগুলো আছে না, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো এগুলো কিন্তু এবারও তোমরা বোর্ড পরীক্ষায় পেয়ে যেতে পারো। সো এটা কি করবা, এই বন্দুকের গুলির যে প্রবলেমগুলো আছে এগুলো অবশ্যই দেখে যাবা। সো এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু ভালোই ইম্পর্ট্যান্ট। সো এই যে 3টা মার্ক করে দিলাম, 3টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, 3টা কিন্তু গতি চ্যাপ্টার থেকে অবশ্যই দেখে যেতে হবে। সো গতি চ্যাপ্টার পরে আছে কি বল। এখন তোমাদের যেহেতু কোয়েশ্চেন আসবে টোটাল 8টা, চ্যাপ্টার হচ্ছে 7টা শর্ট সিলেবাসে, সো কোনো একটা চ্যাপ্টার থেকে ডাবল আসতে পারে। সেই ক্ষেত্রে যেটা হতে পারে একটু বলে দেই, এক হচ্ছে গতি আর বল মিলায়ে কোয়েশ্চেন কিন্তু কি হতে পারে, একটা কোয়েশ্চেন হতে পারে, কারণ যেহেতু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন একটা করে আসতেছে, তারপরেও যেহেতু একটা কোয়েশ্চেন দিতে হবে, তাহলে গতি আর বল মিলে আসবে, হয় গতি আর বল মিলে আসবে, না হয় কোনটা মিলে আসবে বলো, না হয় বল আর কাজ মিলে, এই দুটো চ্যাপ্টার মিলে আসবে। সো এটার কিন্তু ভালো একটা সম্ভাবনা আছে। তার মানে গতি বল কাজ এই জায়গাটা দিয়ে কিন্তু তুমি একই সাথে কয়টা কোয়েশ্চেন পেয়ে যাওয়ার সম্ভাবনা, গতি বল কাজ এই 3টা চ্যাপ্টার থেকে একই সাথে তোমার 4টা কোয়েশ্চেন পেয়ে যাওয়ার সম্ভাবনা। সো আমরা চ্যাপ্টার কয়টা বলতে পারি, আমরা কয়টা চ্যাপ্টারের কথা বলতে পারি, আমরা চ্যাপ্টার বলতে পারি যে আমার চ্যাপ্টার 2 হুইচ ইজ গতি প্লাস বল প্লাস কাজ ক্ষমতা ও শক্তি, এই যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার থেকে আমরা কোয়েশ্চেন পেয়ে যাব কয়টা, সিকিউ পেয়ে যাব কয়টা বলো, এই 3টা চ্যাপ্টার থেকে আমরা সিকিউ পাবো কিন্তু ভালো একটা সম্ভাবনা কয়টা, 4টা। তাহলে তোমার অ্যান্সার করতে হবে কয়টা, অ্যান্সার করতে হবে 5টা। তাহলে এখান থেকেই যদি তুমি 4টা পেয়ে যাও, তাহলে বাকি একটা কোনো একটা চ্যাপ্টার দিয়ে খুব ইজিলি অ্যান্সার করে মার্কস কিন্তু তুলে ফেলতে পারবে ইজিলি। সাজেশনটা কিন্তু তোমাকে হেল্প করবে কিসের জন্য, 80+ মার্কস পাওয়ার জন্য, বাট ওই 80-র পর 90, 95 এই মার্কস পাওয়ার জন্য কিন্তু এক্সামের স্ট্র্যাটেজিটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেটা নিয়ে কথা হবে ভিডিওর শেষের দিকে। আপাতত আমরা একটু সাজেশন কী হবে সেটার আগে বলে নেই। তো এবার বল চ্যাপ্টারের জন্য আমার সাজেশন কি বলো, বল চ্যাপ্টারের জন্য আমরা কি পড়বো, বল চ্যাপ্টারের জন্য আমার যেই টপিক ইম্পর্ট্যান্ট, প্রথমত আমাদের সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এই ফর্মুলা দিয়ে যে প্রবলেমগুলো আসতে পারে, এবং যেটা অবশ্যই একটু গতির থেকে রিলেটেড হতে পারে, গটা হতে পারে গতি থেকে, ঘটা হতে পারে কি আবার বল থেকে।
যেহেতু এটার মধ্যে অ্যাক্সিলারেশন আছে, আবার এই অ্যাক্সিলারেশনটা বের করতে গতির যে সমীকরণগুলো আছে v = u + at, s = u + half at squared, v squared = u squared + 2s, s = u + v/2 * t, এই প্রত্যেকটা সূত্র থেকে এটার একটা কাহিনী বের করে তারপর সেটা থেকে আবার ফোর্স-টোর্সের একটা হিসাব নিকাশ থাকতে পারে। সো এই যে টাইপের ম্যাথ সেটা আসতে পারে। এটাকে আমরা বলতে পারি কত স্টার, এটাকে আমরা 2 স্টার বলতে পারি। এটাকে কত স্টার বলতে পারি, এটাকে আমরা 2 স্টার বলতে পারি। এরপর আমি যদি বলি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোন টপিক, সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হবে কোনটা, ভরবেগের কি বলো, ভরবেগের সংরক্ষণ সূত্র। সেই যে টপিক সেটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা, সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমার ভরবেগের সংরক্ষণ এবং সংঘর্ষ এই দুই মিলায়ে আমার যে আসার যে সম্ভাবনা সেটা কিন্তু কয় স্টার, 3 স্টার। সেটা কয় স্টার, সেটা হচ্ছে 3 স্টার। তাহলে এটা একটু ভালো মতো দেখে যেতে হবে। এরপর বলতে পারো ঘর্ষণ বা এই টাইপের পুলির যে প্রবলেম, কিছু প্রবলেম আছে, ওই যে কিছু প্রবলেম আছে একটু বুঝাই দিচ্ছি। কিছু প্রবলেম থাকে না যে এরকম একটা জিনিস থাকে একটা টেবিলের উপর, তারপর আবার এদিকে একটা জিনিস ঝুলে আছে, এদিকে একটা জিনিস ঝুলে আছে, বেসিক্যালি পুলির প্রবলেম। কিসের প্রবলেম, পুলির প্রবলেম। এটা থেকেও আসতে পারে, আবার একই সাথে ঘর্ষণের যে প্রবলেম সেটা থেকেও আসতে পারে। বাট এই দুটা থেকে আসার সম্ভাবনা যদি আমি বলি, এটা কি, এটা হচ্ছে 1 স্টার, ঠিক আছে, এটা হচ্ছে 1 স্টার। এই দুটো থেকে আসার সম্ভাবনা 1 স্টার বা 2 স্টার ধরতে পারো তুমি। বাট সবচেয়ে বেশি সম্ভাবনা কি থাকে, ভরবেগের সংরক্ষণ ও সংঘর্ষ, এই টপিকটা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এটা গেল আমার কোন চ্যাপ্টার, এটা গেল বল চ্যাপ্টার। বলের পর কাজ, ক্ষমতা ও শক্তি, আর একটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, কাজ, ক্ষমতা ও শক্তি। তো কাজ, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটা থেকে আমরা আসলে কোন কোন টপিক একটু, এগুলো কিন্তু বলতেছি তুমি আগে তো পুরো চ্যাপ্টারে পড়ছো, একদিনে পড়া হয়ে যাওয়ার কথা, বাট লাস্ট মোমেন্টে তোমার কী করতে হবে, রিভাইজ করতে হবে কোন কোন টপিক একটু। কারণ এক্সাম হলের ব্যাপারটা হচ্ছে কি, তুমি যখন কোয়েশ্চেনটা পাবা, কোয়েশ্চেনে যখন তুমি তোমার পরিচিত জিনিসপত্র দেখবা যে এই টপিক থেকেই তো আসছে, তখন কিন্তু সাথে সাথে তোমার কি বেড়ে যাবে, কনফিডেন্স বেড়ে যাবে। কনফিডেন্স যদি বেড়ে যায় তখন কিন্তু একবার লেখা শুরু করে দিলে 95 তো ভালো কথা, 100 পেয়ে যাবা, কোনো প্যারা নেই। বাট যদি দেখো একটু অপরিচিত টাইপের কোয়েশ্চেন, তখন কিন্তু কি মনে হবে যে ওকে এই টাইপটা তো চেনা লাগতেছে না, তো এটা তো চলে আসছে, এখন তো আমার অবস্থা শেষ। তাহলে ওখানেই কনফিডেন্স ডাউন, ওখানেই এক্সাম হলে কিন্তু কী খেয়ে যাবা, ধরা খেয়ে যাবা। সো এর আগের চ্যাপ্টারটা যা বলছি, ভরবেগের সংরক্ষণ প্লাস হচ্ছে ভরবেগের সংরক্ষণ, সংঘর্ষ, সাথে সাথে কি বলের যে বেসিক যে ফর্মুলা থেকে যে কোয়েশ্চেন সেগুলো, আর হচ্ছে পুলির প্রবলেমগুলো একটু দেখে যাবা কীভাবে সলভ করতে হয়, আর হচ্ছে ঘর্ষণের ম্যাথগুলো কীভাবে কী করতে হয় সেটা দেখে যাবা আগের চ্যাপ্টারের জন্য। এরপর আমরা কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটা থেকে আমাকে কী দেখতে হবে, এই চ্যাপ্টারটা থেকেও প্রথমত বেসিক প্রবলেম বলতে কি, বেসিক প্রবলেম বলতে W=Fs এর যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা দেখে যাব। বাট এই চ্যাপ্টার থেকে আমি যদি বলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক কি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে আসলে শক্তির সংরক্ষণশীলতা। এখন কেন এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, শক্তির সংরক্ষণশীলতা? বিকজ বেশিরভাগ ক্ষেত্রেই যে প্রবলেমগুলো আসে সেগুলো কি হয়, যে কোনো একটা বস্তুকে কোনো একটা হাইট থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, এই এত হাইট নিচে পড়তেছে, মাঝখানে কোনো একটা জায়গা মার্ক করে দেওয়া থাকবে, হয়তো কোনো একটা জায়গা মার্ক করে দেওয়া থাকবে যে এই অবস্থানে শক্তির সংরক্ষণশীলতা মানে কি না। তাহলে শক্তির সংরক্ষণশীলতা যখনই আমি বলতেছি, এর সাথে কিন্তু তোমার কি চলে আসবে, কি বিভব শক্তিও তোমার ব্যাপারে ভালো আইডিয়া রাখতে হবে, এর সাথে তোমার কিসের ব্যাপারে আইডিয়া রাখতে হবে, গতিশক্তির ব্যাপারেও ভালো আইডিয়া রাখতে হবে। কারণ এই দুটোর ব্যাপারে যদি ভালো আইডিয়া রাখো তাইলেই তুমি শক্তির সংরক্ষণশীলতা কি করতে পারবা, পড়ে মানে ম্যাথটা করে এবং ওই যে কোয়েশ্চেনটা সুন্দরভাবে অ্যান্সার করে শেষ করতে পারবা। তাহলে এটার বলো, এটা কত স্টার বলো, এটা হচ্ছে আনলিমিটেড স্টার, এটা হচ্ছে স্টার 3টা 4টা 5টা বসায় দিই, ঠিক আছে, 5টা। সো এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। শুধুমাত্র যে এই উপর থেকে ফেলে দেওয়া বস্তুর জন্য কোনো একটা অবস্থানে শক্তির সংরক্ষণশীলতা বের করা, সেটা মানে হচ্ছে স্থিতি এবং গতি সেই দুটার যে সূত্র সেটা থেকে শক্তির সংরক্ষণশীলতা যাচাই করা, সেটা যে শুধুমাত্র এই পরন্ত বস্তুর জন্য হতে পারে তা না, এটা কিন্তু ডিফারেন্ট ওয়েতেও আসতে পারে। ডিফারেন্ট ওয়েতে বলতে কীভাবে আসতে পারে, এটা কিন্তু একই সাথে কীভাবে আসতে পারে, এরকম একটা পেন্ডুলাম থাকতে পারে, তাই না, পেন্ডুলামকে কী করতে পারি আমরা, একটু টেনে ছেড়ে দিতে পারি, টেনে ছেড়ে দিলে পেন্ডুলামটা কী করতে থাকবে, অসিলেট করতে থাকবে না, সেটার ক্ষেত্রেও ডিফারেন্ট পজিশনে শক্তির সংরক্ষণশীলতার কিন্তু প্রবলেম আসতে পারে।
বুঝতে পারছি কি না? এবং একই সাথে এই চ্যাপ্টারে তোমার একটু স্প্রিংয়ের ব্যাপারেও কি রাখতে হবে, ভালো ধারণা রাখতে হবে। আর একটা ইম্পর্ট্যান্ট টপিক যদি আমি বলি সেটা কি, সেটা হচ্ছে স্প্রিং। আর একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে কি স্প্রিং। স্প্রিংয়ের ব্যাপারেও কি করতে হবে, ভালো ধারণা রাখতে হবে। সো স্প্রিংয়ের যে টপিকগুলো স্প্রিংয়ের সংকোচন প্রসারণ, সেটার ব্যাপারে কি করতে হবে, ভালো একটা ধারণা রাখতে হবে। তাহলে এই টপিকটাকে আমরা কত স্টার দিব, এটাকেও আমরা কত দিতে পারি, এটাকেও আমরা দিতে পারি 1 স্টার বা 2 স্টার দিতে পারি। তো স্প্রিংয়ের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং এই সব টপিকের সাথে আমরা এখনও কিন্তু শেষ হয় নাই, এটাতে আরও কিছু জিনিস আমাদের দেখতে হবে। কি দেখতে হবে বলো? আরও কিছু জিনিস কি দেখতে হবে বলো? আরও কিছু জিনিস বলতে আমাদের এটা গেল তো একটা পার্ট, আরও একটা জিনিস কিন্তু আছে, তাই না? ক্ষমতা, কাজের ব্যাপারটা থেকে তো এগুলো আসবে, কাজ শক্তির ব্যাপার থেকে এগুলো আসবে, কাজ শক্তি। এরপর ক্ষমতার যে পার্ট, সেটার জন্য কিন্তু আমার কি পড়তে হবে বলো? কোন কোন টপিক দেখতে হবে ক্ষমতার জন্য? P=W/T এই ফর্মুলা দিয়ে যে প্রবলেমগুলো আসে, স্পেশালি কুয়ার যে ম্যাথগুলো, তাই না? স্পেশালি কি ম্যাথ? কুয়ার যে ম্যাথ। কিসের ম্যাথ? কুয়ার যে ম্যাথ, সেই কুয়ার ম্যাথ। যদিও বলে কুয়া, বাট আসলে একটা কি এরকম সিলিন্ড্রিক্যাল শেপের কি থাকে, চৌবাচ্চা থাকে। সেটাকে মনে করো অর্ধেক পানিতে পূর্ণ থাকে বা 4/3 পানিতে পূর্ণ থাকে, সেটার থেকে বলে যে অর্ধেক পানি বের করে নিতে কত ক্ষমতার ইঞ্জিন লাগবে, তাই না? কত ক্ষমতার পাম্প লাগবে। এই যে টাইপের যে প্রবলেমগুলো না, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটাকেও আমি কত স্টার বলবো? এটা হচ্ছে 3 স্টার কুয়ার ম্যাথ। এবং যেটার জন্য তোমার কি P=W/T এবং এই টাইপের যে কেসগুলা, যেটার ভিতরে এতটুকু পানি আছে, এতটুকু পানি বের করে ফেলতে পাম্প বা ইঞ্জিনের যে ভ্যালুটা, কত ওয়াটের পাম্প ইউজ করতে হবে, সেই টাইপের প্রবলেমগুলো। প্লাস এটার সাথে আবার কি থাকবে, এফিসিয়েন্সির ব্যাপারেও তোমার কি রাখতে হবে, ধারণা রাখতে হবে। সো কুয়ার ম্যাথ প্লাস হচ্ছে কি, কুয়ার ম্যাথ প্লাস কি বলো? কুয়ার ম্যাথ প্লাস হচ্ছে তোমার এফিসিয়েন্সি মানে কি, ইটা। সো এফিসিয়েন্সির ব্যাপারেও ভালো একটা ধারণা রাখতে হবে। সো এই যে টপিকটা, এটা কিন্তু পুরোটা মিলাই তোমার কি একটা টপিক, একটা টপিক। সো এই টপিকটা থেকেও কিন্তু তুমি কমন পেয়ে যেতে পারো। তাহলে এইগুলো দেখে গেলে তোমার এই চ্যাপ্টার দিয়ে আর কোনো প্রবলেম নাই। কারণ তোমার গতি, বল, বারবারই বলতেছি, গতি, বল, কাজ ক্ষমতার শক্তি, এই 3টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে দেখে যাও, তুমি এখান থেকেই কিন্তু কয়টা সিকিউ পেয়ে যাবা? 4টা সিকিউ পেয়ে যাবা। ভালো একটা চান্স আছে। 3টা তো পাবেই, 4টাই পেয়ে যাওয়ার ভালো একটা চান্স আছে। তাহলে গতিবল, কাজ ক্ষমতার শক্তি গেল। কাজ ক্ষমতার শক্তির মধ্যে তাহলে কি, শক্তির সংরক্ষণশীলতা খুব ইম্পর্ট্যান্ট। আর একটা ইম্পর্ট্যান্ট কি, কুয়ার যে ম্যাথগুলো আছে সেগুলা। কুয়া বা একটা সিলিন্ড্রিক্যাল শেপের চৌবাচ্চা, সেটার থেকে পানি আছে এতটুক পানি বের করতে ইঞ্জিন, কত ক্ষমতার ইঞ্জিন ব্যবহার করতে হবে, সেই যে প্রবলেমগুলো, সেগুলো ভালো করে দেখে যেতে হবে। এরপর অধ্যায় 7 তরঙ্গ ও শব্দ। অধ্যায় 7 কি, তরঙ্গ ও শব্দ। তরঙ্গ শব্দ চ্যাপ্টারে আমার কি পড়তে হবে? এটার মধ্যে আমার তরঙ্গ বেগ, ঠিক আছে, তরঙ্গ বেগ ভি, তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, ঠিক আছে, এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, তোমার কোনো একটা ছবিও দেওয়া থাকতে পারে অথবা ডেটা বা তথ্যও দেওয়া থাকতে পারে। ভালো একটা চান্স আছে হয়তো কি পেয়ে যাবা, ভালো একটা চান্স আছে এরকম কি পেয়ে যাবা, এরকম একটা ছবি পেয়ে যাবা, এটা কোনো একটা তরঙ্গের, তারপর মার্ক করে দেওয়া থাকবে এখানে কয়টা তরঙ্গ হলো, এই থেকে এই পর্যন্ত, এই যে 1টা 2টা, আর এটার কি একটুখানি, মানে আর এটা পুরোপুরি না। সো এরকম ছবি যেভাবেই দেওয়া থাক না কেন, তারপর এই ডিস্টেন্সটা দেওয়া থাকবে, এই ডিস্টেন্স থেকে তোমার ল্যামডা বের করতে বলতে পারে, তারপর এই ডিস্টেন্সটা যেতে ওর টাইম কতটুকু লাগছে সেই ইনফরমেশন কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে, সেটা থেকে তোমার টাইম পিরিয়ড বের করতে বলতে পারে, তারপর ভি বের করতে বলতে পারে, এরকম অনেক কিছুই বের করতে বলতে পারে। তুমি বুঝে গেছো আসলে কোন টাইপের প্রবলেম। আবার কিছু কিছু প্রবলেম আসে না, যে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারপর কম্পাঙ্কের কি চেঞ্জ হবে। সো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের যে রিলেশন, একটা চেঞ্জ করলে আরেকটা কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের চেঞ্জটা কী হবে, এই টাইপের যে প্রবলেমগুলো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলোকে আমি কত স্টার দিব? এগুলো হচ্ছে কত স্টার বলো? এগুলো হচ্ছে স্টার স্টার স্টার, তাহলে কত? 3 স্টার। এগুলো কত স্টার? 3 স্টার। এবং একই সাথে শুধু এই টপিকটাই না, আরেকটা টপিক ভালো করে দেখে যেতে হবে। সেটা কি? সেটা হচ্ছে প্রতিধ্বনি। সেটা কি বলো? সেটা হচ্ছে প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনির যে ফর্মুলা, উই নো 2h = vt, তাই না? এটা দিয়ে যে আমরা যে ম্যাথ করি, প্রতিধ্বনি যে শোনার যে ম্যাথ বা প্রতিধ্বনির কন্ডিশন, শর্ত, যে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, প্রতিধ্বনি কি শোনা যাবে কি যাবে না,
এই যে টপিকগুলো প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, এই যে টপিকগুলো, এই টপিকগুলো আমাদের ভালো করে দেখে যেতে হবে। এবং এটাকেও আমি কত স্টার দিব, এটাকে আমি কত স্টার দিব বলো? এটাকে আমি দিব স্টার 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 4 স্টার, ঠিক আছে? এই দুইটা টপিক, জাস্ট এই চ্যাপ্টার থেকে এই দুইটা টপিক যদি তুমি দেখে যাও, সিকিউ কি মানে পেয়ে যাবা, কমন পেয়ে যাবা, সিকিউ কি পেয়ে যাবা, কমন পেয়ে যাবা, সেটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এরপর আমরা পরের চ্যাপ্টারে চলে যাই, অধ্যায় 8। খুবই সহজ চ্যাপ্টার, অধ্যায় 8। তুমি যদি ডায়াগ্রামগুলো শিখো যে কোথায় বস্তু থাকলে বিম্ব কোথায় হয়, কোথায় বস্তু থাকলে, এখানে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে 90% চান্সই কি কোনো একটা কী থাকবে, 90% চান্সই হচ্ছে কোনো একটা কী থাকবে বলো, একটা ডায়াগ্রাম থাকবে, একটা কী থাকবে, ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম বা একটা কী থাকবে, ছবি থাকবে, ডায়াগ্রাম বা ছবি থাকবে। এবং সেখানে বস্তুর অবস্থান এখানে হলে বিম্বর অবস্থান কোথায়, তো বেসিক্যালি তোমার বস্তুর অবস্থান, বিম্বের অবস্থান, বস্তুর অবস্থান, বিম্বের অবস্থান, আর কি বস্তুর অবস্থান, বিম্বের অবস্থান, এবং সাথে কি বলো আর এটা কি, বস্তুর অবস্থান, বিম্বের অবস্থান, আর কি, আর হচ্ছে ফোকাস দূরত্ব, বস্তুর অবস্থান, বিম্বের অবস্থান, ফোকাস দূরত্ব, আর কিসের ব্যাপারে আইডিয়া রাখা লাগবে, বিবর্ধন, ঠিক আছে, বিবর্ধন, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিবর্ধন। এইগুলো যদি দেখে যাও, কারণ এগুলো তো একটা কোয়েশ্চেনের মধ্যেই এগুলো সব কিছু মিলায় টেলে আসবে, একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই ডায়াগ্রাম থেকেই তোমার বস্তুর অবস্থান এখানে হলো, বিম্বের অবস্থান কই হবে, প্লাস যেহেতু কোয়েশ্চেন তো তোমার গ ঘ দুইটা আসবে, তাহলে ঘতে কিন্তু আবার বিবর্ধন কি চেঞ্জ হবে, এইখান থেকে এখানে নিলে বিবর্ধনটা কি হবে, আগের চেয়ে বিবর্ধিত বিম্ব পাবো নাকি খর্বিত ছোট বিম্ব পাবো, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমার আসতে পারে। সো এগুলো মিলায় ঠিলে এটা কত স্টার নেই, এই চ্যাপ্টার থেকে এগুলোই আসবে, আর কি আসবে। সো এটা কত স্টার বলো, 1 স্টার, 2 স্টার, 3, 4, 5, ঠিক আছে, কারণ এই একটা টপিক থেকেই আসলে আসবে। সো বেসিক্যালি তোমরা এই ফর্মুলাটাও মনে রাখবা, কোন ফর্মুলাটা, যে ফর্মুলাটা অনেক কাজে দিবে, 1/u, যদি ম্যাথ টাইপের কিছু জিজ্ঞেস করে, 1/u + 1/v = কি 1/f। সো এখানে ইউ কি বস্তুর অবস্থান, ভি হচ্ছে কি বিম্বের অবস্থান, এফ হচ্ছে কি ফোকাস দূরত্ব। তো এই ফর্মুলাটা মাথায় রাখলেই কিন্তু এনাফ, ঠিক আছে, এই ফর্মুলাটা মাথায় রাখলেই এনাফ। তাহলে বুঝে গেলাম এই চ্যাপ্টার থেকে কী আসবে। এরপর চলে যাই অধ্যায় 10, আমাদের শর্ট সিলেবাসের কি, শর্ট সিলেবাসের লাস্ট যে অধ্যায়, আমাদের যে লাস্ট অধ্যায় সেটা হচ্ছে অধ্যায় 10, স্থির বিদ্যুৎ। সো স্থির বিদ্যুৎ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা থেকে আমার আসলে কি পড়তে হবে, কী কী জিনিস দেখতে হবে, এই চ্যাপ্টারটা থেকে আমাকে দেখতে হবে তড়িৎ বলের যে সূত্র সেটা ইম্পর্ট্যান্ট, তড়িৎ বলের যে সূত্র সেটা ইম্পর্ট্যান্ট, তড়িৎ বলের যে সূত্র সেটা ইম্পর্ট্যান্ট, ওই যে F = 1/4πε0 বা কে দিয়ে লিখি Q1 Q2 বাই কি R², এই যে ফর্মুলা দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, বাট এটা অত একটা ইম্পর্ট্যান্ট না। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। বেসিক্যালি যে টাইপের কোয়েশ্চেন বেশি আসে সেটা হচ্ছে কি, দুইটা কি দেওয়া থাকে, দুইটা চার্জ দেওয়া থাকে, দুইটা চার্জ দেওয়া থাকে, লেটস সে এটা একটা চার্জ আর এটা আরেকটা চার্জ, তারপর বলে দেয় এই দুই চার্জের মাঝখানে কোথায়, কোন বিন্দুতে অন্য কোনো একটা চার্জ স্থাপন করলে সেটা কোনো বল অনুভব করবে না। তার মানে আমার বের করতে হবে কোথায় লব্ধি প্রাবল্যটা শূন্য। সেই তড়িৎ প্রাবল্যের টপিকটা খুবই খুবই কি বলো, খুবই ইম্পর্ট্যান্ট। তো এটাকে আমরা কত স্টার দিব, 1, 2, 3, 4 স্টার, এটাকে কত স্টার দিব, 4 স্টার। এবং একই সাথে আমরা তড়িৎ বিভবটাও দেখে যাব, আমরা কি দেখে যাব, তড়িৎ বিভবটাও আমরা দেখে যাব, আমরা কি দেখে যাব, তড়িৎ বিভবটাও দেখে যাব, তড়িৎ বিভবের যে ফর্মুলা, এবং একাধিক চার্জ থাকলে যেই স্পেসিফিকভাবে যেটা দেখে যাব সেটা হচ্ছে লেটসে আমার কি আছে, লেটসে আমার একটা এরকম বর্গাকার শেপের কিছু একটা আছে, সেটার এখানে একটা চার্জ আছে, এখানে আরেকটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, মানে র্যান্ডম বিভিন্ন টাইপের চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, বলবে যে এটার সেন্টারে বিভবটা কত, এখানে V = 1, এই টাইপের কোয়েশ্চেন আসবে। অথবা সেন্টারের বিভবের মানটাও দেওয়া থাকবে, কোনো একটা চার্জের ভ্যালু কত, এখানে Q = 1 সেটা জানতে চাবে। সো দুইভাবেই আসতে পারে। সো বেসিক্যালি তড়িৎ বিভবের যে টপিকটা সেটাও আমাদেরকে দেখে যেতে হবে। এটা তড়িৎ প্রাবল্যের মতো অতটা ইম্পর্ট্যান্ট আমি বলবো না, বাট এটাও কিন্তু ভালো একটা ইম্পর্ট্যান্ট। কত ইম্পর্ট্যান্ট, লেটসে এটাও কিন্তু আমি বলবো কি, এটাও 2 স্টার বা 3 স্টার। তো বুঝে গেছি কিনা? এখন দেখো চ্যাপ্টারই হচ্ছে 7টা, তার মধ্যে কিছু স্পেসিফিক টপিক দিয়েই কিন্তু বারবার কি আসে, কোয়েশ্চেন আসে। সিকিউটা এমসিকিউর জন্য একটু চিপাচাপা দিয়েও আসতে পারে, বাট যেহেতু চ্যাপ্টারই 7টা, সেই 7টা চ্যাপ্টারে কিন্তু সলিড প্রিপারেশন নিয়েই আমাদের এক্সাম হলে যাওয়া উচিত। কারণ সলিড প্রিপারেশন ছাড়া কিন্তু 95 পাওয়া আসলে ডিফিকাল্ট। তুমি মোটামুটি প্রিপারেশন নিলে হয়তো
80 পাবা, এ প্লাস পেয়ে যাবা, বাট একদম 95+ মার্কস, যেহেতু আমাদের মার্কসটাও আমরা কী রাখতে চাই, খুবই হাই রাখতে চাই। সো 95+ মার্কস যদি আমরা পাইতে চাই, তাহলে আমার কী করতে হবে, আমার এক্সাম হলেও কিন্তু কিছু কিছু ব্যাপারে কী হতে হবে, কেয়ারফুল হতে হবে। তাহলে এবার আমরা ডিসকাস করব পরীক্ষার হলে কী কী ব্যাপারে উই হ্যাভ টু বি কেয়ারফুল। তাহলে সেই জিনিসগুলো কি? একটা হচ্ছে এক্সাম হলে তুমি যখন এক্সাম দিচ্ছ, তাই না, আগে এমসিকিউ কোয়েশ্চেন পাচ্ছ, পরে সিকিউ পাচ্ছ। তো এমসিকিউ সিকিউ যেটাই হোক না কেন, আমরা লেটসে এমসিকিউ সিকিউ, আমরা এমসিকিউটা নিয়ে আগে কথা বলি, ঠিক আছে, সিকিউটা নিয়ে তাহলে পরে কথা বলি। তো এমসিকিউতে তুমি কোয়েশ্চেনটা পাইলা। এমসিকিউ কিন্তু তোমরা সবচেয়ে বেশি যেটা নিয়ে সাফার করো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অনেকেই দেখা যায় যে টাইমটা 25 মিনিট, কোয়েশ্চেন কয়টা, 25টা। তো 25 মিনিট টাইমে 25টা কোয়েশ্চেন, অ্যাটলিস্ট এই লেভেলে কিন্তু এতটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হবে না যে তুমি 25টা কোয়েশ্চেন দেখতেই পারবা না। বাট স্টিল তোমাদের যদি যত স্টুডেন্ট এসএসসি এক্সাম দিবা, স্টিল তার মধ্যে দেখা যাবে যে একটা 50%-এর বেশি স্টুডেন্ট, মানে আমরা যেটা দেখেছি, আমি তো অনেক এক্সাম হলে গার্ড টার্ড দেওয়া হয়েছে, সো আমি যেটা দেখেছি যে 50% স্টুডেন্ট 25টা কোয়েশ্চেন দেখে শেষ করতে পারে না, ঠিক আছে, ওদের কিছু কোয়েশ্চেন বাকি থেকে যায়। সো প্রথমতেই তোমার কী হতে হবে, খুবই কেয়ারফুল হতে হবে অ্যাবাউট দ্য টাইমিং। সো টাইমিংয়ের ব্যাপারে যদি আমরা কেয়ারফুল হতে চাই, আমার মাথায় রাখতে হবে যে আমরা এটা একদম ডিরেক্ট একটা বোর্ড কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এটা আমরা কী দেখতে পাচ্ছি, একটা ডিরেক্ট একটা বোর্ড কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি 2024 সালের একটা বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে, আমি জাস্ট ইন্টারনেট থেকে নিয়ে নিছি 2024 সালের ঢাকা বোর্ডের বোর্ড কোয়েশ্চেন। সো এখানে তুমি যদি দেখো কিছু কিছু কোয়েশ্চেন থাকে, কি কিছু কিছু কোয়েশ্চেন থাকে জাস্ট এরকম এরকম, মানে কি জাস্ট কোয়েশ্চেনটা থাকবে যে বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি, ইউল অ্যান্সার দ্য কারেক্ট অ্যান্সার, শেষ। এরকম টাইপের যে কোয়েশ্চেন, এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে তোমার কয়টা, লেটসে এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে তোমার 25টার মধ্যে কয়টা পাবা, 17 থেকে 18টা, 17 থেকে 18টা কোয়েশ্চেন পাবা, কি এরকম 17 থেকে 18টা, কয়টা কোয়েশ্চেন পাবা এরকম, 17 থেকে 18টা, 17 থেকে 18টা, 17 থেকে 18টা কোয়েশ্চেন পাবা এরকম। কোন টাইপের, এই যে এরকম, জাস্ট কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, পড়বা, সাথে সাথে অ্যান্সার দিবা। এটাতে কিন্তু তুমি টাইম ওয়েস্ট করবা না, কোয়েশ্চেন পড়বা, এত চিন্তা ভাবনা করার কিছু নাই, কোয়েশ্চেন পড়বা, সাথে সাথে অ্যান্সার, শেষ। কারণ কিছু কিছু কোয়েশ্চেনে তোমার আবার কি টাইম একটু বেশি লেগে যাবে, ওটাও তোমার কেয়ারফুল হতে হবে। তো সেই টাইপের কোয়েশ্চেন কোনগুলা, সেই টাইপের কোয়েশ্চেন হচ্ছে এই যে এগুলা কি, এগুলাতে হচ্ছে তোমার কি থাকবে, লক্ষ্যবস্তু এবিকে লেন্সের দিকে 7 সেন্টিমিটার সরালে 1 2 3 তিনটা দেওয়া থাকবে, তারপর জানতে চাবে কি কোনটি সঠিক। তাহলে এটাতে কিন্তু তোমার পড়তে টাইম লাগতেছে, কোয়েশ্চেন পড়তে একটু বেশি টাইম লাগতেছে, তারপর 1 2 3 এর মধ্যে কোনটা কোনটা সঠিক ওটাও আবার কি ব্রেইনে চিন্তা করা লাগতেছে। সো এটা কিন্তু এই টাইপের কোয়েশ্চেনের চেয়ে একটু অপেক্ষাকৃত বেশি সময় লাগবে। বাট এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমার খুব বেশি থাকবে না। এই টাইপের কোয়েশ্চেন কতগুলো থাকবে, বেশি হলে কতগুলো থাকবে, বেশি হলে তোমার 4 থেকে 5টা থাকবে, কয়টা থাকবে, বেশি হলে 4 থেকে 5টা, বেশি হলে কয়টা থাকবে, 4 থেকে 5টা, 4 থেকে 5টা এই টাইপের কোয়েশ্চেন থাকবে। আমি কিন্তু একদম এক্সাম্পল সহ দেখাই দিচ্ছি যে কোন কোন টাইপের কোয়েশ্চেন হবে এবং কোনটাতে বেশি টাইম লাগবে, কোনটাতে কম টাইম লাগবে। তারপর তোমার আরেকটা যেটা টাইপের আসবে কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন কি, নিচের উদ্দীপক পড়ে 2324 নং প্রশ্নের উত্তর দাও, তাই না, 2324 নং প্রশ্নের উত্তর দাও। তো এটাতে যেটা হবে, ফার্স্ট একটা উদ্দীপক থাকবে, তারপর এই যে 2324 এরকম টাইপের দুইটা কোয়েশ্চেন থাকবে। সো এরকম উদ্দীপক পুরা কোয়েশ্চেন মিলায় তুমি একটা উদ্দীপকই পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, মাঝে মধ্যে দুইটাও পেতে পারো, বাট মোস্ট লাইকলি একটা উদ্দীপকই থাকবে, তার থেকে 2টা বা 3টা কোয়েশ্চেন থাকবে। তাহলে এই টাইপের কোয়েশ্চেন আমরা কয়টা পাচ্ছি, এই টাইপের কোয়েশ্চেন আমরা পাচ্ছি কয়টা পাচ্ছি বলো, 2 থেকে 3টা। তো এই টাইপের কোয়েশ্চেন, তার মানে টোটাল এমসিকিউর মধ্যে কয় টাইপের কোয়েশ্চেন পাচ্ছি, 1 2 3। একটা হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন, পড়বা, সাথে সাথে অ্যান্সার দিবা, সেই কোয়েশ্চেনই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 17 থেকে 18টা। সো এই 17 থেকে 18টা কোয়েশ্চেন তোমার কত টাইমের মধ্যে শেষ করে ফেলতে হবে, 13-14 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না, 13-14 মিনিট, 12 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারলে খুবই ভালো, বাট ম্যাক্সিমাম কি 14 মিনিট। তারপর পরের যে 4-5টা, এটার জন্য কিন্তু তোমার হয়তো 6-7 মিনিট লেগে যেতে পারে, 6-7 মিনিট লেগে যেতে পারে। যে পরের 4-5টা বলতে কোন টাইপের কোয়েশ্চেন, এই যে এই টাইপের কোয়েশ্চেন। পরের 4-5টা বলতে কোন টাইপের কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন, যেগুলোতে তোমার 1 2 3 দেওয়া 3টা জিনিস থাকবে, তারপর কোনটা কোনটা সঠিক, ওই 1 2 3-র মধ্যে 1 আর 2 সঠিক, নাকি 2 আর 3 সঠিক, নাকি 3টাই সঠিক, ওই টাইপের কোয়েশ্চেনে হয়তো 4-5টা থাকলে তোমার 5 থেকে 6 মিনিটের মধ্যে কী করতে হবে, শেষ করতে হবে, একটু বেশি টাইম হয়তো লাগতে পারে। এরপর যেই টাইপের কোয়েশ্চেনে তোমার উদ্দীপক দেওয়া থাকবে, যে একটা উদ্দীপক দেওয়া থাকবে, তারপর সেই উদ্দীপক থেকে 2টা বা 3টা কোয়েশ্চেন, মোস্ট অফ দ্য কেসেই 2টা কোয়েশ্চেন থাকে। এই যে কেসটা, এটাতে কিন্তু তোমার সবচেয়ে বেশি টাইম লাগবে, কোয়েশ্চেন 2টা, বাট এটা কিন্তু অ্যান্সার করতে তোমার হয়তো টাইম লাগবে কত, 3 থেকে 4 মিনিট।
কতটুকু টাইম লাগবে? 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিট কেন লাগবে? বিকজ হয়তো তুমি কি করবা, উদ্দীপক পড়বা, যদি একটু ডিফিকাল্ট হয় তাহলে কিন্তু এটা অনেকটা সিকিউর মতো, একটা মনে করো গ আর এটা ঘ। তো সিকিউর মতো তোমার কি করতে হচ্ছে, ম্যাথ করা লাগতেছে, তারপরে ঘতে আবার অ্যানালিটিক্যাল একটা চিন্তা ভাবনা করা লাগতেছে। মনে করো একটা দিল ম্যাথ টাইপের আর একটা দিল এ ও বি, দুটি বস্তুকে পানিতে ছেড়ে দিলে কোনটা ডুববে কোনটা ভাসবে, তো একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। তো এটা কিন্তু 2টা কোয়েশ্চেন হয়তো তোমার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। যদি কমের টাইমের মধ্যে করে ফেলতে পারো খুবই ভালো। আমি কিন্তু অন অ্যাভারেজ স্টুডেন্টদের কথা বলতেছি। অনেক স্টুডেন্টের এই 25টা কোয়েশ্চেন অ্যান্সার করতে 10 মিনিট, 10 থেকে 12 মিনিটের মধ্যে, বা ম্যাক্সিমাম হলে 15 মিনিটে শেষ করে ফেলবে। বাট আমি ইন জেনারেল ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা বলতেছি। বাট তুমি যদি জেনারেল স্টুডেন্টটা হও, তোমার কিন্তু কত টাইমের মধ্যে এটা শেষ করে ফেলতে হবে বলো? কতটুকু টাইমের মধ্যে এটা শেষ করে ফেলতে হবে? 20 থেকে 22 মিনিটের মধ্যে তোমার সবগুলো কোয়েশ্চেন দেখে শেষ করে ফেলতে হবে। কারণ কেন আমরা আবার এক্সট্রা 3 থেকে 5 মিনিট কেন রেখে দিচ্ছি? এক্সট্রা 3 থেকে 5 মিনিট রেখে দিচ্ছি আমরা ওই যে কিছু কোয়েশ্চেন থাকবে প্রথম দেখায় পারতেছো না, সেটার জন্য একটু চিন্তা ভাবনা করার জন্য। এরকম মনে করো 2-3টা কোয়েশ্চেন আছে, সেই 2-3টা কোয়েশ্চেনের জন্য তোমার 3 থেকে 5 মিনিট লাগবে। সো এইভাবে যদি তুমি স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্লাই করো, মানে এক্সাম হলে যদি স্ট্র্যাটেজিক্যালি তুমি যদি প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো অ্যান্ড এমসিকিউর টাইমটা যদি ওইভাবে ইউটিলাইজ করো, তোমার কিন্তু এমসিকিউতে 25-এ কিন্তু অ্যাটলিস্ট কত পাইতে হবে? 23 পাইতে হবে। কত পাইতে হবে? 23 অ্যাটলিস্ট। 25-এ 25 যদি পেয়ে যাও, দ্যাট উইল বি সো গুড, খুবই ভালো হবে যদি 25 পেয়ে যাও। কারণ তাইলে তুমি সিকিউতে কিছু জায়গায় হয়তো দেখা যাবে শর্ট কোয়েশ্চেনে কিন্তু সিকিউতে মার্কস বের করা খুবই ডিফিকাল্ট। সিকিউ নিয়ে আমি কথা বলবো, এমসিকিউটাকে শেষ করি। সো সিকিউতে তুমি দেখা যাবে কিছু জায়গায় মার্কস একটু 1-2 করে চলে যেতে পারে। তুমি হয়তো ভাবছো ঘ একটা খুব সুন্দরভাবে লিখছো, বাট তাও দেখা যাবে টিচারের ওটা তুমি ফিনিশিংটা যেভাবে দিছো পছন্দ হয় না, 1 মার্ক কেটে দিবে। সো এরকম করে সিকিউ থেকে কিন্তু মার্কস 1-2 তুমি জানো না যে হাতছাড়া হবে, বাট হাতছাড়া হয়ে যেতে পারে। বাট এমসিকিউতে যদি তুমি ঠিকভাবে প্রিপারেশন নাও এবং এক্সাম হলে যদি টাইমটাকে ঠিকভাবে ম্যানেজ করে স্ট্র্যাটেজিক্যালি তুমি যদি এইভাবে আগাও, তাহলে এমসিকিউতে কিন্তু তোমার 25-এ 25 পেতে কেউ ঠেকাতে পারবে না। অ্যাটলিস্ট তুমি 23 পেতে হবে। সো এরপর আমরা সিকিউতে চলে যাই। আমরা কিসে চলে যাই? সিকিউতে। সো এমসিকিউ নিয়ে কথা হলে এরপর আমরা সিকিউতে চলে যাই। সিকিউ নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সিকিউর মধ্যে লেটস আমি কোনো একটা এক্সাম্পল হিসেবে একটা কি দেখাচ্ছি, একটা সিকিউ কোয়েশ্চেন কি আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 25-এর কোয়েশ্চেন। এটা কি ঢাকা বোর্ড আমি একদম এক্সামের কোয়েশ্চেনটারই একটা কপি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঢাকা বোর্ড 25-এর কোয়েশ্চেন, মানে একদম গরম কোয়েশ্চেন। তো এখানে তুমি যদি দেখো, আমরা মাত্রই একটা সাজেশন দিয়ে আসলাম। সেই সাজেশন অনুযায়ী তুমি যদি দেখো 1 নম্বরে আমরা কোন টাইপের কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি, যে একটি কার এত সমতরণে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। একই সময় অপর একটি কার, প্রথম কারটি 50 মিটার পিছন থেকে এত সমবেগে যাত্রা শুরু করলো। দেখো কোন টাইপের কোয়েশ্চেন আসতেছে। কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। ওই যে বলছি যে ক্রস করবে কিনা, এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট। ক্রস করবে কি করবে না, ঠিক আছে? বাঘ হরিণকে ধরতে পারবে কি পারবে না, এই টাইপের যে ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট। আর দেখতেছো যে বোর্ডে আসেও। তারপর দেখো আমরা কিন্তু র্যান্ডমলি একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, ঠিক আছে? ঢাকা বোর্ড 25-এর কোয়েশ্চেনটাকে আমরা একটা র্যান্ডম এক্সাম্পল হিসেবে নিচ্ছি, যে জাস্ট মিলাতে, যে আসলেই ওই যে বললাম যে স্পেসিফিক কিছু টপিক থেকেই বারবার কোয়েশ্চেন আসে, কথা সেটা সত্য কিনা। সো এবার দেখো পরের যে কোয়েশ্চেনটা তুমি যদি দেখো, 2 নম্বর যে কোয়েশ্চেনটা সেটা যদি দেখো, এটাতে কি ছিল? এটাতে কিন্তু 2টা অবজেক্ট দেওয়া ছিল এবং সংঘর্ষের পরে বস্তুদের মিলিত বেগ, সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। সো ভরবেগের সংরক্ষণ, এটা কোন টপিক থেকে আসছে? ভরবেগের সংরক্ষণ প্লাস সংঘর্ষ। আমি কিন্তু বলে দিছি ভরবেগের সংরক্ষণ প্লাস সংঘর্ষ সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক। প্লাস কি? প্লাস হচ্ছে সংঘর্ষ। তো ওই টপিক থেকে আসছে কিন্তু। এরপর যদি তুমি 3 নম্বর কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, 3 নম্বর কোয়েশ্চেনটা দেখি, 3 নম্বর কোয়েশ্চেনটা সেটাও কিন্তু আমাদের কি থেকে আসতেছে? ওই যে শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে। কি থেকে আসতেছে? শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে। আমার একটা পরন্ত বস্তুর জন্য শক্তির সংরক্ষণশীলতা যে নীতি সেটা থেকে আসতেছে কিন্তু। এরপর আমরা যদি দেখি পরের যে কোয়েশ্চেন আমরা যদি দেখি, এই যে তরঙ্গ শব্দ, সেই চ্যাপ্টার থেকে দেখো, একটা তরঙ্গ দিয়ে দিচ্ছে, যা বলছি আর কি, সেই তরঙ্গ রিলেটেড যে রাশিগুলো সেগুলো থেকে কোয়েশ্চেন আসতেছে। আবার যে দেখো, ওই যে অধ্যায় 8 থেকে বললাম, কোথায় একটা বস্তু দেওয়া আছে, বিম্ব কোথায় হবে টবে সেই রিলেটেড, এবং বিবর্ধন হবে কিনা নাকি খর্বিত হবে ওই রিলেটেড কোয়েশ্চেন আসতেছে। এই যে দেখো স্থির
স্থির বিদ্যুৎ থেকে কি আসতেছে, স্থির বিদ্যুৎ থেকে দেখো কোন টাইপের কোয়েশ্চেন আসতেছে, দুইটা চার্জ দেওয়া আছে, তার মাঝখানে কোথায় কোনো বল অনুভব করবে না অন্য একটা চার্জ নিয়ে আসলে। বেসিক্যালি লব্ধি প্রাবল্যের যে টপিক, আমার কোন টপিক, লব্ধি প্রাবল্যের যে টপিক, সেই টপিক থেকেই কিন্তু কোয়েশ্চেন আসতেছে, সেই টপিক থেকেই কিন্তু আমাদের কি আসতেছে, কোয়েশ্চেন আসতেছে। সো আমরা যদি টেস্ট পেপার নিয়ে বসি এবং আমরা যদি দুই একটা বোর্ডের কোয়েশ্চেন দেখি, তাহলে কিন্তু তুমি ওই আমি যা যা বললাম সাজেশন, তুমি দেখবো ওইটাই, ওই ঘুরে ফিরে প্রত্যেকটা চ্যাপ্টারেরই স্পেসিফিক কিছু টপিক থেকেই কিন্তু বারবার কোয়েশ্চেন আসতেছে। তাহলে এই হচ্ছে সিকিউ। ঠিক আছে, আমরা সিকিউর সাজেশন অলরেডি বলে দিচ্ছি কী কী টপিক আমরা দেখব। স্টিল সিকিউতে আমাদের যেটার ব্যাপারে সবচেয়ে বেশি কেয়ারফুল হতে হবে, সিকিউতে একটা সিকিউ কীভাবে থাকে, তাই না, একটা উদ্দীপক থাকে, একটা কী থাকে, তাই না, একটা উদ্দীপক থাকে, এবং তোমরা সবাই জানো যে কি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। তাহলে প্রথমে তুই কী থাকে, একটা উদ্দীপক থাকে, উদ্দীপকের পরে একটা ক থাকে, একটা খ থাকে, একটা গ থাকে, একটা ঘ থাকে। আমরা অলরেডি সাজেশন বলে দিলাম, বাট ওই সাজেশনের পরেও ওই ওই টপিকে তুমি কমন পেলা পরীক্ষায়, বাট স্টিল পরীক্ষার খাতায় কিন্তু তোমাকে লিখে, কারণ তুমি মার্কস কত চাচ্ছ, 95 থেকে 100, তুমি 95 থেকে 100 এই রেঞ্জে যদি মার্কস পেতে চাও, ওই টপিকগুলো কমন পড়ার পরেও তুমি যে ডেলিভারি করবা কোথায়, খাতায় ডেলিভারি করবা। সো খাতায় যে ডেলিভারি করবা, সেই ডেলিভারির উপরেই কিন্তু নির্ভর করতেছে তোমাকে টিচার মার্কস কত দিবে। তো সেই জন্য খাতায় লেখার সময়, সিকিউ পার্টে লেখার সময়, আমরা এমসিকিউ নিয়ে অলরেডি কথা বলছি, সিকিউ পার্টে লেখার সময় তোমার কী কী ব্যাপারে কেয়ারফুল হতে হবে। সিকিউর মধ্যে কতে হচ্ছে কোন টাইপের কোয়েশ্চেন হয়, কতে আমরা কি জানি, কতে কোন টাইপের কোয়েশ্চেন হয়, কতে হচ্ছে জ্ঞানমূলক টাইপের কোয়েশ্চেন হয়। কোন টাইপের কোয়েশ্চেন হয়, জ্ঞানমূলক টাইপের। সো জ্ঞানমূলক টাইপের যে কোয়েশ্চেন হয়, সেটা মার্কস কত, মার্কস হচ্ছে 1। আমি যেহেতু অনেক বোর্ডের খাতা স্কুল কলেজের খাতা অনেক দেখা হয়েছে, সো যেটা করে স্টুডেন্টরা, কিছু কিছু স্টুডেন্ট আছে ওরা এই 1 মার্কের যে কোয়েশ্চেন, সেটার জন্য 1 পাতা লেখে, মানে পুরা পৃষ্ঠা বইটা লেখে। তোমার চাইছে একটা ডেফিনিশন, জাস্ট ডেফিনিশন দিয়ে দিবা, তড়িৎ বিভব কাকে বলে, জাস্ট লিখে দিবা যে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে কোনো একটা একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। জাস্ট এটা লিখে দিবা, মার্কস পায় গেছো 1-1। তোমার তো যতই ভালো লেখো না কেন, 1-এ তো 2 দেওয়ার সুযোগ নাই আছে। সো এই জ্ঞানগুলোকে তোমার কনসাইজ হতে হবে, খুবই ছোট করে, জাস্ট যা চাইছে সেটা লিখে দিবা, মার্কস পেয়ে যাবা কত, 1-এ 1। এরপর খতে হচ্ছে কি অনুধাবনমূলক, এইটার ব্যাপারে সবচেয়ে বেশি কি হতে হবে, কেয়ারফুল হতে হবে, অনুধাবনমূলক। তোমার মার্কসটা যে কমে, তাই না, মার্কস তো এক্সাম দিয়ে তুমি আশা করতেছো যে 100-তে 100 পাবা, বাট দেখা যায় তুমি 100-তে 100 পাও না, তুমি 92 পাও বা 93 পাও। ওই বেশিরভাগ মার্কস কিন্তু কোথায় চলে যায়, এই অনুধাবনমূলকে চলে যায়। সো অনুধাবনমূলকে কিন্তু ফাও কথা লেখা যাবে না, ফাও কথা লিখবো না আমরা যেটা চাইছে স্পেসিফিকভাবে ওইটা সুন্দরভাবে অ্যান্সার দিব। ঠিক আছে, এটাতে মনে করো চাচ্ছে যে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সময়ের সাথে সাথে বেগ কেন কমে যায়, তো তখন তুমি এটাকে এক্সপ্লেইন করতে বসে, ব্যাখ্যা করো, বসে যে এটা ব্যাখ্যা করো। তাহলে তুমি কি লিখবা, যে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, বাট গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষের যে ত্বরণটা সেটা কাজ করতেছে নিচের দিকে, সেটার কারণে ওর বেগটা কী হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে। তো তুমি যদি স্পেসিফিক কারণটা উল্লেখ করো, আবার কিছু কিছু কেসে কিন্তু আবার ডায়াগ্রাম থেকেও আসে, যেটাকে চিত্র দিয়েও দেখানো লাগতে পারে। চিত্র দিয়ে যদি দেখানো লাগে, তাহলে জাস্ট চিত্রটা সুন্দরভাবে আঁকবা আর অল্প করে একটু এক্সপ্লেনেশন লিখে দিবা। বাট ব্যাপারটা হচ্ছে তোমাকে স্পেসিফিকভাবে যেটা চাচ্ছে সেটাই কিন্তু অ্যান্সারে লিখতে হবে। ওই ভূগোল লিখলে কিন্তু তোমার মার্কসটা কী হয়ে যাবে, কমে যাবে। আবার খতে যদি উল্টাপাল্টা কথা লেখো, ওইটার এফেক্ট কিন্তু গিয়ে গ আর ঘতেও পড়তে পারে। আচ্ছা, তোমরা অনেকেই যেটা চিন্তা করো যে ওকে আমি মার্কস কম পাইছি, এটার কারণ হয়তো টিচার হয়তো বাসায়, স্যার হয়তো বউয়ের সাথে ঝামেলা হয়েছে, এই জন্য মার্কস কম দিছে। সেটাও কিছু কিছু কেসে হতে পারে, বাট মেইন রিজন কি, তোমরা মনে করো টিচার খাতা দেখতে বসছে, তোমার সিকিউ খাতাটা খুলে বসছে, একটা লিখলা, ওকে কত মার্কস পাইছো, খতে গিয়ে এমন আউলফাউল কথাবার্তা তুমি লিখতেছো, স্যারের মাথা তো গরম হয়ে গেছে। খতে তো মনে করো 2-এ দিল 0, তারপর গতে এসে ঠিক লিখছো, তাও মনে করো টিচার 3-এ 3 না দিয়ে 2 দিয়ে দিল, এটা হতে পারে। সো বেসিক্যালি তোমার খতে তুমি স্পেসিফিক কারণটা, কোনো ভুং ভাং লেখা যাবে না, স্পেসিফিক কারণ সুন্দরভাবে, যদি খতেও তোমার অনেক যে লিখতে হবে তা না, খতেও কিন্তু অনেকে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখো, স্পেসিফিক কারণটা লিখে দিবা, 1 প্যারার মধ্যে, হাফ পাতার মধ্যে, হাফ পৃষ্ঠার মধ্যে শেষ করে ফেলবা, শেষ। আর যদি ডায়াগ্রাম চাই, সুন্দরভাবে ডায়াগ্রামটাকে ওকে এই ডায়াগ্রাম দিয়ে এটা বুঝাচ্ছে,
শেষ, অল্পতে শেষ করে দিবা, বাট স্পেসিফিক হতে হবে। তাহলে এই খটা গেল, খটার ব্যাপারে খুবই কেয়ারফুল হতে হবে। মার্কস মেনলি কিন্তু কমে কোথায়? আমরা যদিও ভাবি যে গ আর ঘতে মার্কস কমে, কিন্তু গ আর ঘ দেখা যায় তোমরা প্রিপারেশনটা তো ভালো থাকে, এক্সাম হলে তো প্রিপারেশন নিয়েই যাও, দেখা যায় যে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র নিয়ে এত বেশি প্রিপারেশন নিয়ে যাও, গ আর ঘতে তোমাদের আটকায় না, দেখা যায় মার্কসটা কমে যায় কোথা থেকে? খ থেকে। তো এই জন্য বেসিক্যালি শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে যাবা, পরীক্ষার আগের দিন রিভাইজ করে যাবা যে এটার কারণ কি, ওটার কারণ কি, কেন এটা হয়, কেন ওটা হয়, ভালো মতো দেখে যেতে হবে। গতে কেয়ারফুল হতে হবে কি বিষয়ে? গ আর ঘ নিয়ে একটু আলাদাভাবে কথা বলি, গ আর ঘ নিয়ে কী করি? একটু আলাদাভাবে কথা বলি আমরা, গ আর ঘ নিয়ে একটু আলাদাভাবে কথা বলি। তো সিকিউতে আমার এই হলো উদ্দীপক, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। ক আর খ নিয়ে কথা বললাম, এরপর কথা বলবো কি নিয়ে? গ আর ঘ নিয়ে, সো গ হচ্ছে কোন বিষয়ক বলো তো? গ হচ্ছে কোন বিষয়ক? গ হচ্ছে প্রয়োগ। বেসিক্যালি তুমি যে সূত্রগুলো বইয়ে পড়ছো সেই সূত্রগুলো প্রয়োগ করে তুমি গাণিতিক সমস্যার সমাধান করতে পারতেছো কিনা সেটা। সো গতে কেয়ারফুল হবে যেই বিষয়ে তোমার মনে করো স্টেমের মধ্যে বা উদ্দীপকের মধ্যে ইউ এর ব্যাপারে ইনফরমেশন আছে, ভি এর ব্যাপারে ইনফরমেশন আছে, এ এর ব্যাপারে মনে করো ইনফরমেশন নাই, টি এর ব্যাপারে মনে করো ইনফরমেশন আছে, তোমার এটাই জানতে চাচ্ছে, মনে করো এরকম একটা খুবই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো তুমি প্রয়োগে তোমার এ বের করতে হবে। তোমরা যেটা করো, আমরা জানি, অনেকে আমরা জানিও লেখো না, এ ইকোয়াস টু ভি মাইনাস ইউ বাই টি, এটা তারপর জিনিসপত্র বসায় দাও, অনেকে বসাও না, ফাইনালি অ্যান্সার লিখে দাও, যে অ্যান্সার মনে করো 2। এটা যদি করো, টিচার কিন্তু তোমাকে চাইলে 3-এ কত দিতে পারে, যদিও তুমি সব ঠিকঠাকই করছো, 3-এ 2 দিতে পারে। কারণ কি? তোমার বোর্ডের যে গাইডলাইন সেটা অনুযায়ী তোমার কি করতে হবে বলো? তোমার কিন্তু এই যে এটার আগে একটা কি লিখতে হবে? সুন্দরভাবে আমরা জানি লিখলা, পাশে আবার এখানে কিন্তু দেয়া আছে লিখে তুমি যে সব জিনিস দেয়া আছে, যের মধ্যে ভি আসলে কি বা ইউ আসলে কি, ইউ যে আদিবেগ ওটা লিখবা, আদিবেগ কমা ইউ ইকোয়াস টু এটা, শেষ বেগ কমা ভি ইকোয়াস টু এটা, সময় কমা টি ইকোয়াস টু এটা লিখবা। তারপর এ ত্বরণ, এটা মানে কত জানতে যাচ্ছে, তো এ ইকোয়াস টু হোয়াট, এটা লিখে দেন কি করবা? আবার এই সূত্রটা লেখার পরে ভি এর ভ্যালু বসাবা। ভি এর ভ্যালু মনে করো যেটা লেটস সে 8, তারপর ইউ এর ভ্যালু মনে করো 4, 8 - 4, নিচে টি এর ভ্যালু মনে করো 2, আমি মিলায় দিলাম যাতে 2 আসে অ্যান্সার। তারপর তুমি শুধু 2 লিখলে কিন্তু হবে না, তোমার কি লিখতে হবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। এককটাও কিন্তু ম্যাটার করে, একক সহ যখন ফাইনালি তুমি অ্যান্সারটা সুন্দরভাবে লিখবা, তখনই কিন্তু তুমি কত পাবা? 3-এ কত পাবা? 3-এ 3 পাবা। বোঝা গেল কি না? সো প্রয়োগে কিন্তু একটু সুন্দরভাবে গুছায় লিখতে হবে, শুধু পারলেই হবে না, সুন্দরভাবে গুছায় লিখতে হবে। এরপর আমরা কোনটাতে চলে যাব? আমরা চলে যাব ঘতে। ঘ হচ্ছে কি বিষয়ক? ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা। সো উচ্চতর দক্ষতা যাচাই করার যে বিষয়টা, এটা কিন্তু মনে করো আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, যে ওই যে ঢাকা বোর্ডের যে প্রবলেমটা দেখলাম, ওটাতে কি বলছে? যে 2টা গাড়ি, একটার বেগ ছিল সমবেগে যাচ্ছিল, আরেকটা হচ্ছে ত্বরণে যাচ্ছিল। মনে করো সামনেরটা ত্বরণে যাচ্ছে, পিছনেরটা সমবেগে যাচ্ছে। তো পিছনেরটা সমবেগ অনেক বেশি, সামনেরটা হচ্ছে স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করলো। তারপর মনে করো কোয়েশ্চেন করছে একাধিকবার মিলিত হতে পারবে কিনা। সো একাধিকবার মিলিত হতে পারবে কিনা সেটার জন্য তোমার কি করতে হবে? সেটার জন্য ওটার অ্যানালাইসিস করে মনে করো তোমার টাইমের ভ্যালু বের করতে হবে, তাই না? ইকুয়েশন বানায় টাইমের ভ্যালু বের করতে হবে। সে টাইমের যদি ভ্যালুটা তুমি বের করো, ভ্যালুটা যদি 2টা কি আসে, 2টা ভ্যালুই যদি কি আসে, বাস্তব রিয়াল পজিটিভ ভ্যালু আসে, তার মানে কি 2টা সময় পাচ্ছ যেই টাইমে এই কাহিনী ঘটতে পারে। যদি একটা পজিটিভ আসে একটা নেগেটিভ আসে, তাহলে কিন্তু মানে কি নেগেটিভ তো সময় হতে পারে না, তাহলে কিন্তু একবারই মিলতে হবে। বাট যখনই তুমি ম্যাথমেটিক্যালি হিসাব করে বের করলা যে 2টা টাইমেই কি হচ্ছে, 2টা টাইমই পজিটিভ পাচ্ছি, তার মানে 2টা টাইমেই কিন্তু একটা কী করে যাচ্ছে, ক্রস করে যাচ্ছে বা একাধিকবার মিলিত হচ্ছে, তখন কিন্তু তোমার এইটা যে ম্যাথমেটিক্সটা পর্যন্ত করলা, এইটা করার জন্য তোমার মার্কস হচ্ছে 3। এটা যদি এই পর্যন্ত করে রেখে দাও, কিছু যদি না বলো, টি কষ্ট মনে করো 2 সেকেন্ড আসছে আর 5 আসছে, তাহলে এইটা এতটুকু বের করে যদি রেখে দাও, তাহলে পাবা 3, তাহলে কিন্তু 4 পাবা না। 4 পাইতে হলে তোমার কিন্তু ফিনিশিং টানতে হবে, যে এটা লিখে, যেহেতু সময়ের 2টি ধনাত্মক মান পাওয়া যাচ্ছে, তার মানে এই যে প্রশ্নে যে কন্ডিশনটা বলছে যে 2টা গাড়ি একাধিকবার মিলিত হতে পারবে কি না, সো অ্যাকর্ডিং টু দিস ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, মানে এই গাণিতিক বিশ্লেষণ অনুসারে আমরা দেখতে পাচ্ছি সময়ের মান পাচ্ছি আমরা কয়টা? 2টা। তাহলে 2টার সময়ে এই কাহিনী ঘটতে পারে, 2টার সময়ে তাহলে তারা মিলিত হতে পারে।
তার মানে এটা দিয়ে যখন তুমি ফিনিশিং লিখবা যে মিলিত হতে পারে, এই লাইনটা যদি তুমি লেখো তাইলে কিন্তু তুমি কি পাবা, 4-এ 4 পাবা। তাইলে কত পাবা, 4-এ 4। সো বেসিক্যালি তোমার সিকিউতে 4-এ 4 পাইতে হলে কিন্তু ফিনিশিংটা, সিকিউতে ঘতে উচ্চতর দক্ষতায় 4-এ 4 পেতে হলে তোমার ফিনিশিংটা কিন্তু সুন্দরভাবে টানতে হবে। আর এর আগ পর্যন্ত ম্যাথমেটিক্সটা কিন্তু এই যে এইভাবে প্রয়োগে যেভাবে করছো এখানের ম্যাথমেটিক্সও ওই একইভাবে করবা। যা যা জানা আছে পাশে দেয়া আছে দিয়ে লিখে দিবা, তারপর টি এর ভ্যালু বের করবা। বা টি এর ভ্যালু বের করার পর ওই ভ্যালুগুলো কি মিন করে সেটা তুমি যখনই বুঝতেছো, তার মানে তোমার কি আছে, উচ্চতর দক্ষতা আছে। আর ওই উচ্চতর দক্ষতা থাকলেই তুমি 4-এ 4 পাবা। সো এইটা গেল সিকিউর বিষয়। অলরেডি আমরা এমসিকিউর বিষয়ে তো কথা বলছি, সিকিউর বিষয়েও কথা হলো। আর আরেকটা জিনিস যেটা আলাদাভাবে বলতে হবে, সবসময় কিসের ব্যাপারে কেয়ারফুল হতে হবে, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে কেয়ারফুল হতে হবে। অলরেডি এমসিকিউতে কীভাবে টাইম ম্যানেজ করবা সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, যে এমসিকিউতে কীভাবে টাইম ম্যানেজ করবা। সিকিউতেও কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে। যদিও বলতে পারো যে ওকে ভাই এত টেনশনের কিছু নাই, এটা তো ফিজিক্স পরীক্ষা, এটা তো বাংলা না, এটা তো অনেক লেখা নাই, ফিজিক্স পরীক্ষা তো আর এত টাইম নিয়ে প্যারা হওয়ার কথা না। বাট স্টিল তোমরা সিকিউতে যে ব্যাপারে কেয়ারফুল থাকবা, সিকিউতে যখনই তুমি কোয়েশ্চেনগুলো পাচ্ছ, সিকিউতে যখনই তুমি কি পাচ্ছ, কোয়েশ্চেনগুলো পাচ্ছ, তুমি একটা কোয়েশ্চেন দেখা মাত্রই অ্যান্সার করা শুরু করবা না। তুমি আগে দেখবা যে ক খ তুমি পারো কি না, ক খ তো পড়েই বুঝবা পারো কি না। গ আর ঘর জন্য তুমি যেটা করবা, রাফলি একটু হিসাব নিকাশ করে নিবা। রাফলি হিসাব নিকাশ করে তুমি দেখবা যে ওকে অ্যান্সার বের করতে পারতেছো কিনা। রাফলি হিসাব নিকাশ করে যদি তুমি অ্যান্সারটা করতে যাও, তখন তুমি অলরেডি জানো কীভাবে কী করতে হবে। কারণ এটা যদি না করো, একটা ভালো একটা চান্স আছে, একটা প্রশ্ন শুরু করে দিছো, ক খ সুন্দরভাবে লিখলা, গ মনে করলা, ঘতে এসে দেখতেছো যে আর পারতেছো না, তাইলে কিন্তু তুমি তখন কী করবা, পরীক্ষার হলে ওই পুরা কোয়েশ্চেনটাকে কী করবা, কেটে ফেলবা। সো পরীক্ষার হলে যখনই তুমি ওই পুরো কোয়েশ্চেনটাকে কেটে ফেলতেছো, তখন কিন্তু তোমার কনফিডেন্স কোথায় চলে যাবে, কনফিডেন্স অনেকখানি নিচে নেমে যাবে। কারণ তোমার মনে হবে যে আরে সর্বনাশ, আধা ঘন্টা ধরে একটা জিনিস করলাম, করে আবার কাইটা দিলাম, এখন তো সময় নাই, এখন তো আবার শুরু থেকে করতে হবে, আমি তো আধা ঘন্টা পিছিয়ে গেলাম। সো ওইটা অ্যাভয়েড করার জন্য তুমি প্রথমতই যে কোনো কোয়েশ্চেন ট্রাই করার আগে রাফে দেখবা গ আর ঘ পারো কি না। যখনই দেখবা গ আর ঘ কেমনে কী করতে হবে তুমি রাফে করে দেখতেছো, পারতেছো, তখনই ওই কোয়েশ্চেনটা সুন্দরভাবে অ্যাপ্রোচ করবা, সুন্দরভাবে লিখবা, সুন্দরভাবে শেষ করবা। কারণ তোমার টাইম কিন্তু কতটুকু বলো, সিকিউর জন্য টাইম কতটুকু, 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টা কত মিনিটস, 35 মিনিটস, তাই না? 35 মিনিটস। এমসিকিউরটা 25 মিনিটটা কীভাবে কি শেষ করতে হবে সেটা তো একটু আগে বলেই দিলাম। সিকিউতে যে 2 ঘন্টা 35 মিনিট সময় তোমার, তার মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য মনে হচ্ছে আধা ঘন্টা করে পাচ্ছ, বাট প্রত্যেকটা কোয়েশ্চেন তোমার শেষ করতে হবে কতটুকু টাইমের মধ্যে বলো? প্রত্যেকটা কোয়েশ্চেন শেষ করতে হবে মনে করো 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। 20 থেকে 25 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। কারণ যদি কোনো একটা কোয়েশ্চেনে একটু প্যাচগোছ লেগে যায়, ওটার জন্য তো একটু সময় রাখতে হবে, তাই না? একটু রিভাইজ করার জন্য তো একটু সময় রাখতে হবে। সো 25 মিনিটের বেশি যাতে না লাগে সেটার ব্যাপারে খুবই কি থাকতে হবে, কেয়ারফুল থাকা লাগবে। বুঝতে পারছি কি না? তো তোমাদের আমি ফিজিক্সের জন্য কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক ইম্পর্ট্যান্ট সেটাও যেমন বললাম, আবার এক্সাম হলে কীভাবে সিকিউ কোয়েশ্চেন অ্যাপ্রোচ করবা, কীভাবে এমসিকিউ কোয়েশ্চেন অ্যাপ্রোচ করবা, সেটাও কিন্তু একটা ক্লিয়ার গাইডলাইন দিয়ে দিলাম। স্টিল তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, থাকার কথা না, বাট যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি রিপ্লাই দিয়ে দিব। থ্যাংক ইউ। সবার পরীক্ষা হচ্ছে 21শে এপ্রিল, সময় খুব বেশি নাই। এই সময়টাকে প্রপার কী করতে হবে, ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে? একদম সময় অপচয় করা যাবে না। এখন তোমাকে পড়তেই হবে, পড়া ছাড়া তোমার কোনো গতি নাই। দেয়ালে তোমার পিঠ থেকে গেছে, তাই না? এখন তুমি পড়বা, তোমার বাপ পড়বে, তোমার দাদা পড়বে, তোমার 14 গোষ্ঠী পড়বে, তোমার আর কোনো উপায় নাই। সো সবাই যাতে পরীক্ষাটা ভালো দাও সেই শুভকামনা রইল সবার জন্য। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।